আসসালামু আলাইকুম। টি উইথ টিচার্স পডকাস্টের আরও একটা পর্বে স্বাগতম। সো আমি এই পর্বে একজন খুবই স্পেশাল একজন গেস্টকে আনতেছি। উনি আমার সবাই ওনাকে মনির স্যার বলে, আমি ভাই বলি। ডিফারেন্ট পরিচয় আছে, বাট আমরা মনির ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং স্টোরি শুনবো। আমার এখন পর্যন্ত আমার এই পডকাস্টে আনা সবচেয়ে কি বলবো পিকিউলিয়ার গেস্টদের মধ্যে একজন। পিকিউলিয়ার কথাটা সবাই নেগেটিভ অর্থে আনে, কিন্তু তার লাইফ স্টোরি শোনার পর আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ একের পর এক ডিফারেন্ট বেশ কিছু প্যাথ চুজ করছে, তার বেশ কিছু স্টোরিজ আছে। এবং ভাইয়া অনলাইনে এবং অফলাইনে মিলে নিয়ার অ্যাবাউট 25 ইয়ার প্লাস পড়াচ্ছে। সো তার কাছ থেকে আমরা ম্যাথ নিয়ে শুনবো, তার কাছ থেকে তার লাইফ স্টোরি শুনবো, প্লাস ওভারঅল একটা ভালো সেশন হবে। সো ভাইয়া ওয়েলকাম। ওকে, সো ভাইয়া আপনার পরিচয়টা যদি একটু শুরুতে দিতেন। সবাই আমাকে ইঞ্জিনিয়ার মনির আল ইসলাম নামেই ডাকে। তো আমার জন্ম হচ্ছে দিনাজপুর জেলায়। বড় ভাই। আমার বাবা বিদেশে ছিলেন দীর্ঘদিন এবং সেখানে আমার গ্রোন আপ। কোন দেশে ভাই? লিবিয়াতে। বাবা আপনি লিবিয়াতে ছিলেন? আমি লিবিয়াতে ছিলাম। আমার বুজগিয়ানটা লিবিয়াতে হয়েছে আর কি। আচ্ছা, বুজগিয়ানটা লিবিয়াতে হচ্ছে। আমি 1.5 বছর বয়সে গিয়েছি লিবিয়ায়। তো সেখান থেকে আমার গ্রোন আপ। আমার একাডেমিক শিক্ষা ক্লাস 4 পর্যন্ত নাই। বাবাই আমার শিক্ষক। তারপরে ক্লাস 5-এ একটা এসে এখানে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে তখন উপজেলাতে একটা ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষা হতো আর কি, বোর্ড টেস্টের মতো। উপজেলা একটা বোর্ড থাকতো। তো ওটাতে 3rd হলাম। তো তারপরে সেখান থেকে এসে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে ভর্তি হলাম। ক্লাস 6-এ হাই স্কুল বলতো তখন। তো হাই স্কুল বলতো। তো 6-এ ভর্তি হওয়ার পরে 6-7 এখানে করলাম। তো 7-এ আমার ক্লাস 7-এ একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এটা কি বলবো? না, আপনি আগে জাস্ট পরিচয়তে যাবেন, দেন আমরা আপনার স্টোরিতে যাবো, কারণ আপনার স্টোরি একটা অনেক অন্যরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই আমার হচ্ছে এরপরে আমি জেলা স্কুল থেকে পাশ করে ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজ থেকে পাশ করে বুয়েটে ভর্তি হলাম। তো বুয়েট শেষ করে তারপর আবার একটু MBA করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, এই আর কি। সো ওভারঅল ওনার পরিচয় হলো যে প্রথমে হলো দিনাজপুর হাই স্কুল, দিনাজপুর জিলা স্কুল, ঢাকা কলেজ, বুয়েট, তারপর IB MBA। এখন ভাইয়া হলো টিচিংয়ের সাথে আছেন। ওকে ভাইয়া, আপনার হলো প্রথমত আপনি বুয়েট 97 ব্যাচ, রাইট? বুয়েট 97 ব্যাচ, অর্থাৎ আমার জন্মের 1 বছর আগে আপনি পাস করছেন। এখন কথা হলো, আপনি যখন স্কুলে পড়তেছেন তখনকার হয়তো বা দিনাজপুর জিলা স্কুল বা তখনকার দিনাজপুর হাই স্কুল ডিফারেন্ট ছিল। আপনার স্কুল লাইফের কোনো ঘটনা আপনি কি শেয়ার করতে চান কিনা তাদের সাথে? স্কুল লাইফের ঘটনা, দিনাজপুর জেলা স্কুলের আগে যে মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়তাম সেটার ঘটনাটা একটু বলি। এখানে আমি যখন ক্লাস 7-এ পড়তাম, ক্লাস 7-এ নতুন উঠলাম আর কি। তো বোর্ডের বই আসে নাই তখন, কিন্তু বোর্ডের বই বাজার থেকে কিনতে হতো। কিনতে হতো। তো বই আসে নাই, ম্যাথ বইটা আসে নাই বোর্ডের, শুধু ম্যাথ বইটাই আসে নাই। তো রমজান মাস ছিল, আমার মনে আছে। রমজান মাসের পরেই ঠিক মার্চ এপ্রিল মাসের দিকে রমজান ছিল সম্ভবত। তো ঠিক এরকম সময় রমজান মাস শেষ হওয়ার পরেই স্কুলে একটা পরীক্ষা ডিক্লেয়ার করলো, যে পরীক্ষা। তো আমরা বলতাম প্রথম সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, এইভাবে বলতাম। তো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপরে ফাইনাল বলতো আর কি। আর কেউ বা অর্ধবার্ষিকী বলতো পরেরটাকে, তারপরটাকে বলতো অ্যানুয়াল বা বার্ষিক। তো প্রথম সাময়িক পরীক্ষা বই আসে নাই। এখন ম্যাথ পরীক্ষা কিভাবে দিব? সারা রাত বাবা আমাকে অঙ্ক করালেন। বাবা অঙ্ক করানোর পরে আমি ভোর 5টায় ঘুমালাম। তো মা মাঝখানে বেশ কয়েকবার চিৎকার করতেছিল যে ওকে যে সারা রাত এভাবে অঙ্ক করাচ্ছ, বাবাকে বলতেছিল আর কি, যে ওকে যে অঙ্ক করাচ্ছ, ও তো সকালবেলা পরীক্ষা, 11টার সময় 10টার সময় পরীক্ষা, ও তো পরীক্ষার হলে গিয়ে ঘুমাবে। তো বলছিল না, কিচ্ছু হবে না, করুক, একটু দেখে গেলেই পারবে। তো দেখতে দেখতে 5টা বাজছে। 5টা বাজার পরে ঘুমাইছি। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যথারীতি পরীক্ষাও দিছি। পরীক্ষা কেমন হয়েছে এটা তো একটু পরে বোঝা যাবে ফলাফলটা দেখলে। তো পরীক্ষায় ম্যাথে পেলাম 4 আউট অফ কত? আউট অফ 50, 50-এর মধ্যে 4 পেলাম। তো 4 পেয়ে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের সুকান্ত স্যার নামে স্যার ছিলেন, খুবই ভালো স্যার, এবং স্যারকে এখনও আমরা সবাই শ্রদ্ধা করি, স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। স্যার সিনিয়র টিচার, 9-10 পড়ায়। তো স্যার কী করলেন, স্যার হচ্ছে যে তোরা কেন ম্যাথে 0 পাইছিস বা এরকম মার্ক পাইছিস কেন? তো সবাইকে, পুরো ক্লাসে 2টা সেকশন ছিল, প্রায় 110 জনের মতো স্টুডেন্ট ছিল। সবাইকে 110 জন স্টুডেন্টকে মাঠের মধ্যে নীল ডাউন করলেন। নীল ডাউন করে দফতরি আঙ্কেলকে বললেন, এবার তুমি কি করো, ব্যাথ পাড়ো।
গাছ থেকে কাঁচা বেত। তো এতগুলো কাঁচা বেত পেরে নিয়ে আসছে, সবগুলোই ভাঙছিল মোটামুটি, একটা দুটো বোধহয় ছিল ওনার হাতে শেষ পর্যন্ত অবশিষ্ট। তো সবাইকে পিঠের মধ্যে নীল ডাউন অবস্থায় বাড়ি মারতেছে, আর সবাই ছিটকে ও মা ও বাবা বলে ছিটকে চলে যাচ্ছে আর কি। তো চলে যাচ্ছে, আমি আবার মনে মনে দোয়া পড়তেছি আর বলতেছি যে ঠিক আছে স্যার আমার পাশে আসলেই আমি স্যারকে বলবো যে স্যার আমি কিন্তু হাইস্ট পাইছি। মানে 4 মার্কই ছিল পুরো ক্লাসের হাইয়েস্ট? 4ই হাইস্ট, আরেকজন 2 পেয়েছিল আর বাকি সবাই 0। আচ্ছা, আশ্চর্যজনকভাবে এই 4 আর 2, হ্যাঁ, এই 2 বান্দা আমরা বুয়েটে পড়ছি। আচ্ছা। আশ্চর্যজনকভাবে, এবং এই 2 পাওয়া ব্যক্তি বোর্ডে স্ট্যান্ডও করছে। আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্য বোর্ডে স্ট্যান্ড করি নাই, তো 1 মার্ক গ্যাপ ছিল, একটা নাম্বার। আচ্ছা, তো যাই হোক অসুবিধা নেই, তো বোর্ডে স্ট্যান্ড করছে। এনিওয়ে, তো তখন হলো কি, ওই স্যার বাড়ি মারতেছে, স্যার আমার পাশে আসলো, পাশে আসার পরে সবাইকে মোটামুটি একটা করে বাড়ি মারতেছে, ছিটকে চলে যাচ্ছে। তো পাশে আসার পরে আমি যেই বলছি স্যারকে যে আমি হাইয়েস্ট, তো স্যার তো বুঝতে পারছে, আমি বলছি স্যার আমি হাইয়েস্ট পাইছি। তো আমি ভাবছি স্যার একটা সিম্পেথি কাজ করবে, স্যারের সিম্পেথি তো কাজ করেই নাই, স্যার 2টা বাড়ি মারছে। মানে একটা মারছে, আমি কিছু দূর মানে ছিটকে যাবো ওই অবস্থায় আরেকটা মারছে, কোষে আরেকটা মারছে, 2টাই মারছে। তো মারার পর আমি ওদিক চলে গেছি, চোখ দিয়ে তো অটোমেটিক পানি চলে আসে, কাঁদি নাই কিন্তু পানি চলে আসছে। তো এরপরে উঠে দাঁড়ায় দেখি যে হেড স্যার, আমাদের সময় হেড স্যার বলতো আর কি, হ্যাঁ, তো এখন আবার অনেক জায়গায় প্রিন্সিপাল একটা শব্দ নিয়ে আসছে। তো তখন এই একটু সামনে গিয়ে দেখি যে হেড স্যার তার রুম থেকে বের হয়ে পাঞ্জাবি পাজামা পরা, সাদা পাঞ্জাবি পাজামা পরা, স্যার দেখতে অনেক সুন্দর ছিলেন। তো তাকায় আছেন ওখান থেকে যে এই হ্যাঁ হ্যাঁ সুকান্ত বাবু এটা করতেছে কি, পুরো ক্লাসকে এইভাবে মারতেছে, কি হয়েছে, মানে স্যারের মায়া লাগতেছে আর কি আমাদেরকে দেখে। তো স্যারের মায়া দেখে আমার চোখে যেটুকু পানি ছিল শুকায় গেল, পানিটা শুকিয়ে গেল। তো এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। তো এরপরে ওই আমার মার্কশিটটা নিয়ে বাবার কাছ থেকে তো সাইন নিতে হবে, গার্ডিয়ানের সাইন। তো বাবার টেবিলে রেখে আমি, বাবা দেখি যে একটু কোথায় যেন গেছে, আমি একটু টেবিলে রেখে একটা ওয়েট দিয়ে চাপা দিয়ে আমি কোনো রকম চলে গেছি অন্যদিকে। পরে বাবা সন্ধ্যার সময় তো মোটামুটি আবার দোয়া পড়তেছে যে আরেকবার তো হবে, পিঠে তো এমনি 2টা দাগ আছে, এরপর তো আরও হবে এখন। তো বাবা আমাকে কিছুই বলে নাই। ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল, আমার মা ঠিক মাগরিবের আজান দিলে, আমার নিয়ম ছিল যে মাগরিবের আজান দিলে বাইরে থাকা যাবে না, এটা আমাদের টাইমে আমরা এটা খুব নিয়ম ছিল। তো মাগরিবের আজান দিছে, মা গেট খুলতেছে, খুলবে ওই সময় আমি ঢুকছি, মা দেখি যে গেটের দিকে আসতেছে, এরকম একটা অবস্থা, গেটের হ্যান্ডেল ধরবে। তো আমি যখন ঢুকছি, ঢুকার পরেই মা বলতেছে কি ব্যাপার এত দেরি কেন, আমি আর কিছু বলি না, মাথাটা নিচে করে চলে গেছি। কিছুক্ষণ পরে দেখি বাবা ডাকে, আমি বলছি যে এখন শুরু হবে, আল্লাহ গ্রহণ করো, ঠিক আছে স্যারের কাছ থেকে তো মাপ পেয়ে গেছি, কিন্তু এখানে তো শুরু হবে। তো দেখি বাবা বললো যে তুমি তো যা পেয়েছো ঠিক আছে, কংগ্রাচুলেশনস, অসুবিধা নেই। বাবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন আর কি, সো পাওয়ারের ইঞ্জিনিয়ার ছিলেন, বাবা এমএসও চাকরি করছেন। তো বাবার কাছে ম্যাথ শিখা, কিন্তু আমার এখনো মনে আছে যে বাবা আমাকে বলতেন 101 লিখো, তো আমি লিখতাম 1001। কেন? কারণ 100 পরে একটা 1, এটা। তো বাবা বলতো যে এই ম্যাথ কিভাবে পারবে এই ছেলেকে, আমি ম্যাথ শিখাবো কিভাবে, এটা বলতো। তো একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, বাবার একটা কনফিডেন্স তৈরি হয়েছে আমার উপরে, মানে ফেক তৈরি হয়েছে, কনফিডেন্স তো তো আমরা বলি যে ফেক তৈরি হয়েছে। বাবা বলতো যে, বাবা মাকে বললো যে ও 4 পেয়েছে ঠিক আছে, কিন্তু আমার ছেলে ম্যাথমেটিশিয়ান হবে একদিন, দেখো। মা বলতো কিসের ম্যাথমেটিশিয়ান, দোয়াটা কবুল করছে। হ্যাঁ, বলতো যে কিসের ম্যাথমেটিশিয়ান হবে, আমার মা বাবা বলতো যে কিসের ম্যাথমেটিশিয়ান হবে, ও ইঞ্জিনিয়ার হবে, ম্যাথমেটিশিয়ান কি করবে, দুইটাই হয়ে গেছে। তো সেটাই হয়েছে, শেষ পর্যন্ত পড়েছিলাম ইঞ্জিনিয়ারিং, তারপর এখন কিন্তু মন পড়ে থাকে গণিত আর কি। এটাই হচ্ছে আমার ভাই। আপনার স্কুল লাইফের কয়েকজন উল্লেখযোগ্য টিচারের নাম বলেন দেখি। সুকান্ত স্যারের নাম খুব ভালো করে মনে আছে, আর নলিনীকান্ত স্যারের নাম মনে আছে, দিনাজপুর জিলা স্কুলে। বিশ্বাস করবো আমরাও নলিনী স্যারকে পাইছি, মানে আমি কিন্তু নলিনী স্যারকে পাইছি। আর হচ্ছে স্কুলে সালাম স্যার ছিলেন, কিন্তু সালাম স্যার পরে কলেজে চলে গেছেন, বিসিএস স্পেশাল। কিন্তু আমরাও স্টুডেন্ট, হ্যাঁ, ফিজিক্স গোট দিনাজপুরের আর কি। তো ভাইয়ের সাথে বেশ কিছু কমন টিচার ছিল। তো উনাদের নাম স্পেশালি আপনি কেন মেনশন করলেন? নলিনীকান্ত স্যারের কাছে আমি এসি কারেন্ট শিখছিলাম। আমি জীবনে এসি কারেন্ট বুঝতাম না আসলে। আচ্ছা, যে কারেন্ট তো কারেন্ট, ঠিক আছে, এটা কারেন্ট, ইলেকট্রন প্রবাহিত হয়, এবার এসি আর ডিসির ব্যাপারটা কি আসলে। তো স্যার আমাকে এইভাবে বলছিল যে যদি যাইতেই থাকে আর যাইতেই থাকে, যাইতেই থাকে আর যাইতেই থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে ডিসি কারেন্ট। আর যদি যায় আর আসে, তাহলে সেটাকে বলে হচ্ছে এসি কারেন্ট। তো সেদিন থেকে আমার ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে এটা আসলে কি। ওকে, আচ্ছা। সো ভাইয়া স্কুল লাইফের বেশ কিছু স্টোরি শুনলাম। এখন ভাইয়া আপনার যদি একটু কলেজ লাইফে আমরা যাই,
আপনি ঢাকা কলেজে কিভাবে আসলেন, বা আপনার কলেজ লাইফে কোথায় কোথায় পরীক্ষা দিয়েছেন, বা কি হয়েছিল কলেজ লাইফ নিয়ে একটু বলেন আমাদেরকে। আচ্ছা, প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সময় সবগুলো কলেজে পরীক্ষা হতো এবং মানে হেভি কন্টেস্ট হতো পরীক্ষাগুলোতে। নর্ডেন কলেজ অবশ্যই 1 নম্বরে ছিল তখনও, তবে সেকেন্ড কলেজ কিন্তু ঢাকা কলেজ ছিল, এটা আমি বলে নিচ্ছি। সেকেন্ড কলেজ মানে, আর ঢাকা কলেজের একটা প্রাইড ছিল যে আসলে দেশের অনেক মনীষী এর আগেও ঢাকা কলেজ থেকে পাশ করে বেরিয়েছে আর কি, দেশের বিদেশের। মালয়েশিয়ার প্রেসিডেন্ট একজন, তিনিও কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন, অনার্স লেভেলে। আচ্ছা, অনার্স লেভেলের স্টুডেন্ট ছিলেন তখন। মালয়েশিয়া মানে সেটাই বলতে চাই, আমাদের সময় না, তারও আগে। তারও আগে তখন মালয়েশিয়া থেকে আমাদের দেশে পড়তে আসতো ঢাকা কলেজে, নট ইউনিভার্সিটি। হ্যাঁ, আর এখন কিন্তু আমরা পিএইচডি করতেও মালয়েশিয়া চলে যাই, ঠিক আছে না? আচ্ছা, এটা হতে পারে, তো খুবই স্বাভাবিক। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঢাকা কলেজে আমার বাবার খুব শখ ছিল যে আমি ঢাকা কলেজে পড়বো। কেন শখ ছিল এটা তো আসলে বাবা নাই, বাবা প্রয়াত হয়ে গেছে, সবার কাছে দোয়া চাই, বাবার জন্য সবাই দোয়া করবে। তো বাবার শখ ছিল, তো বাবা আমি এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করছি, তখন পরীক্ষা একটু বাকি আছে, একটা পরীক্ষা রিপিট দিয়েছিল, যে কোনো একটা কারণে পরীক্ষাটা রিপিট দিয়েছিল, এমসিকিউ একটা পরীক্ষা রিপিট দিয়েছিল বায়োলজির। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি পরে হবে। আর ওই দিন ছিল হায়ার ম্যাথ পরীক্ষা। সকালবেলা হায়ার ম্যাথ পরীক্ষা দিয়ে আসলাম, আসার পরে বিকেলে বাইরে একটু খেলতে গেলাম, যেহেতু লাস্ট পরীক্ষা। তো খেলতে গেলাম, খেললাম, খেলার পরে আসলাম সন্ধ্যার দিকে। বাবা দেখি একটা ইত্তেফাক পত্রিকা তখন খুব বেশি ছিল আর কি, প্রচলিত ছিল। তো ইত্তেফাক নিয়ে বাবা বসে আছে টেবিলের উপরে, ডাইনিং টেবিলের উপরে। তো বাবা ডাক দিল আমাকে, ডাক দিয়ে বললো যে হচ্ছে যে তোমাকে আমি ঢাকা কলেজে ভর্তি করতে চাই, তবে তুমি নর্ডেন কলেজেও পরীক্ষা দিবে। যদি ঢাকা কলেজে হয় তাহলে ঢাকা কলেজে পড়বে, আর যদি নর্ডেন না হয় ঢাকা কলেজে, তাহলে নর্ডেন কলেজে যদি হয় সেটাতে পড়বে, না হলে অন্য যে কোনো ঢাকার ভালো কোনো একটা কলেজে পড়বে। তো তোমাকে একটু পড়াশোনা করতে হবে, খেলাধুলার পাশাপাশি একটু পড়াশোনাটা আগের মতো চালিয়ে যাও, এই কথা বললো। বলার পরে রাত্রেবেলা 11:30টার দিকে আনুমানিক বাবা স্ট্রোক করে মারা যান, ওই রাতেই মারা যান আর কি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে, তখন দিনাজপুর সদর হসপিটাল ছিল, তখন মেডিকেল কলেজও ছিল না, মেডিকেলও হয় নাই, সেটা অনেক আগের কথা। তো নিয়ে গিয়ে ডাক্তার ডেট ঘোষণা করলো। তো তারপরে আর ঢাকায় আসা হয় নাই কোচিং করতে, কোচিংটা বাবা ঢাকায় আনতে চেয়েছিলেন, তো আমি তখন দিনাজপুরেই কোচিংটা করি। কোচিংটা করার পরে ঢাকা কলেজে চান্স পাই, নর্ডেন কলেজেও সবার দোয়ায় চান্স পাই। জানি না যারা দেখছে তারা সবাই আমার সমবয়সী কিনা বা দোয়া করেছিল কিনা, তো যারা সিনিয়র তারা অবশ্যই দোয়া করেছিল। তো চান্স পাই, চান্স পাওয়ার পরে নর্ডেন কলেজেও পাই। আমি 4টা কলেজে পরীক্ষা দিয়েছিলাম, 4টাতেই চান্স পেয়েছিলাম আল্লাহর রহমতে, 2টাতে পজিশন সহকারে। আর ঢাকা কলেজ এবং নর্ডেন কলেজে পজিশন খুব ভালো ছিল না, কিন্তু প্রথম 1/3 ভিতরে ছিলাম, ফার্স্ট 1/3 ভিতরে ছিলাম। তো ভর্তি হয়ে ঢাকা কলেজে এই। ওকে, সো আপনি তখন আঙ্কেলের ইচ্ছায় ঢাকা কলেজে আসলেন আর কি। হ্যাঁ, সো কলেজ লাইফ ওভারঅল আপনার ভালো গেছে, নাহলে আপনি আসলে বুয়েটে চান্স পাইতেন না। বাট আপনার বুয়েটে চান্স পাওয়ার আগে, এখন তো সবাই মূলত আমাদের প্ল্যাটফর্মে এইচএসসি পরীক্ষার্থী, কোচিং অ্যাডমিশন টাইম সামনে, সো আপনি যদি আপনার অ্যাডমিশন জার্নিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে, অ্যাডমিশন টাইমে কি কি করছেন? ইয়েস, গুড পয়েন্ট। অ্যাডমিশনের সময় আমি সানরাইজ কোচিংয়ে ক্লাস করেছিলাম। সানরাইজের সাথে আমরা কোলাবোরেশন আছে কিন্তু, হ্যাঁ, ভর্তি হয়ে গেছে, কিছু বলার নেই, যাই বলি তাই। যদি কোলাবোরেশন থাকে তাহলে তো সমস্যা। ডিস্ট্রিক্ট বললাম, ডিস্ট্রিক্টে কোলাবোরেশন, তা কিছু করার নেই। আচ্ছা, ঠিক আছে, হতেই পারে, কাকতালীয় ভাবে ইত্তেফাক সে মিল গিয়া। তো যাই হোক, আমি সানরাইজ কোচিংয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সানরাইজ ফার্মগেট শাখায় ভর্তি হয়েছিলাম। মির্জানুর স্যার ছিলেন, স্যার এখনো আছেন, এখনো পরিচালক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, বুয়েটেরই। তো যাই হোক, আমি গেলাম কোচিং করতে। কোচিংয়ে মোটামুটি ভালোই পারি। তো আমি আবার বিগত বুয়েটের প্রশ্ন কখনো ঘাটি না, এটা আমি ঘাটি না। আমি যেটা ঘাটি সেটা হচ্ছে যে বই A to Z পড়তাম আর কি। বই হচ্ছে আমার, হ্যাঁ, বই সব যে বইটা আমি ফলো করছি এতদিন পর্যন্ত, সেইটার একেবারে A to Z যত অঙ্ক আছে, উদাহরণ, অনুশীলনী, সব একদম সব অঙ্ক মারা দিয়ে চলে গেছি। তো চলে যেতাম। তো সানরাইজ পরীক্ষাগুলোতে আমার পরীক্ষা মোটামুটি ভালোই হতো, সানরাইজ পরীক্ষা। কিন্তু মাঝে মাঝে ম্যাথে একটা কোশ্চেন মিস হতো। আমাদের সময় 3টা 18 করে 3টা সাবজেক্ট ছিল, 3 18 54টা, আর 6টা আসতো ইংলিশের কোশ্চেন। আচ্ছা, তখন ইংলিশ ছিল আর কি, তখন ইংলিশ ছিল বইটা, হ্যাঁ, ইংলিশ ছিল। তো ইংলিশে ভালো মার্কস পাই না, অর্ধেকের মতো পাই। আর হচ্ছে যে বাকি সাবজেক্টগুলোতে কেমিস্ট্রি ইচ্ছা করে পড়ি নাই। এখানে একটা মজার জিনিস বলি, কেমিস্ট্রি আমি ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে অনেক মার্ক পেয়েছি, কারণ হচ্ছে কেমিস্ট্রি আমি পারতাম না।
তো আমি চিন্তা না পারে কেমনে বেশি পেলেন? না পারে বেশি পাওয়াটাই হচ্ছে আশ্চর্যজনক। কেন? কারণ পরীক্ষার আগে এসে আমি চিন্তা করলাম আমি তো কেমিস্ট্রিতে মধ্যে ফেল টেল করবো কিনা, ধুমায় কেমিস্ট্রি পড়লাম, যে কারণে ওই দিয়ে বেশি পাই বেশি পেয়ে গেছি। আর ম্যাথ আর ফিজিক্স হচ্ছে মনে করতাম যে না এটা তো আসলে আমি পারি, সো নিজের মতো করে যা কিছু লিখলেই আমার কিন্তু হয়ে যাবে। তো লিখলাম, তো দেখা গেল যে ম্যাথে ভালো পেলাম, ফিজিক্সে আমাদের সময় সৃজনশীল ছিল না, তো সৃজনশীল না থাকার কারণে আমি নিজের মতো করে লেখার কারণে মার্কসটা ওইভাবে অত ভালো আসলো না, যদিও আল্লাহর রহমতে 90-র উপরে মার্কস ছিল সবগুলোতেই। অত ভালো না যদি 90-র উপরে হয়, এটা কেমন কথা ভাই? এটা কেমন কথা? না, ফিজিক্সে অনেক হাইস্ট থাকতো, দেখা যাচ্ছে যে 96, 97 এই ধরনের হাইস্ট থাকতো। তো কোনো রকমের 90 ক্রস করেছে আর কি, দুই পেপার মিলিয়ে। একটাতে বোধহয় 87 আর একটাতে কত 93 বা এরকম ছিল আর কি, দুটো মিলে 90 বা 90 ক্রস করেছে আর কি। বায়োলজিটাতে কি হয়েছে, বায়োলজিতে একটাতে 78 আর আরেকটাতে হচ্ছে কত 83 মনে হয়, 83, মানে 1 মার্ক বেশি বেশি পেয়েছিলাম আর কি। আমাদের সবগুলো সাবজেক্টে 90 আপ ছিল সায়েন্সের। সায়েন্সের না, বায়োলজিতে পাইনি তো। বায়োলজিতে শুধু লেটার, আমাদের সময় একটা জিনিস বলে লেটার বলতো আর কি, এটাকে এ প্লাস বলতো না, লেটার বলতো। তো আমার হচ্ছে যে ওই 4টা সাবজেক্টে কোনো রকমে আসলো। তো আসার পরে বাকি বাংলা ইংলিশের কথা একটু বলে নেই আগে। বাংলা ইংলিশে আমার বাংলার মার্কস হচ্ছে 99। তো আশ্চর্যান্বিত হওয়ার কিছু নাই। না না, দেখো এখানে 200-র মধ্যে 99, কিন্তু হ্যাঁ 200-র মধ্যে 99। তো এটা অবশ্য কলেজের ব্যাপারে যখন জিজ্ঞেস করেছিলে তখনই বোধহয় আমার বলা উচিত ছিল। তো এটা একটা উল্লেখযোগ্য ঘটনা কলেজের, মানে এইচএসসির। তো আমার বন্ধুরা, আমি একটা মেসে থাকতাম মোহাম্মদপুরে, তো আমার বন্ধুরা সবাই ঢাকা নরডেমের, ঢাকা কলেজ নরডেম কলেজের সবাই ওইখানে। তো আমার বন্ধুরা আমার মার্কশিটটা কি করলো, ওয়ালের মধ্যে সব জায়গায় ওয়ালে ফটোকপি করে টানা দিল। তো আমি একদিন সন্ধ্যা করে এসে দেখি যে আমার মার্কশিট সব জায়গায় লাগানো, কাহিনি কি? তো আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, আমার মার্কশিট সব জায়গায় লাগানো কেন? তো তারা একটা জিনিস বললো যে হয় এই মার্কশিটটা যারা টেবুলেট করছে তারা পাগল, আর না হলে এইটা যার মার্কশিট, যেই মার্কগুলো পাইছে সে পাগল। কারণ হচ্ছে একটা মানুষ যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, এমনকি বায়োলজিতেও খারাপ করে নাই, তো ওগুলো তো সব বাংলায় লিখছে নাকি, তখন তো ইংলিশ ভার্সন ছিল না, তো ওগুলো তো সব বাংলায় লিখছে, তাহলে সে বাংলায় কেন 99 পাইলো? তাহলে কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভব না, এই জন্যই মার্কশিটটা এখানে লাগানো আছে এবং এটা থাকবে। আচ্ছা, খুব মজার একটা ঘটনা ছিল যে এটা। সেই বন্ধুদের সাথে আপনি এখনো কানেক্টেড? তারা কোথায় এখন? আল্লাহর রহমতে খুবই ভালো একটা ইয়ে ছিল, কারণ নটরডেম কলেজের স্টুডেন্ট ছিল এবং ঢাকা কলেজের, দুইটাই ভালো কলেজ, এর বাইরে কোনো কেউ ছিল না, এবং সব উত্তরবঙ্গের ছিল। আশ্চর্যজনক ব্যাপার। আবার বলো না যে আমরা ইজম করতেছি, উত্তরবঙ্গ কোরাম রক্স অ্যাজ অলওয়েজ। আপনি ইজম করেন না করেন, উত্তরবঙ্গ রক্স না, ঠিক আছে, সব উত্তরবঙ্গে ছিল। আমাদের শর্তই ছিল যে রংপুর, দিনাজপুর, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, মোট 8টা জেলা, এর বাইরে কেউ মেসে থাকতে পারবে না। আর ঢাকা কলেজ, নটরডেম কলেজের বাইরে কেউ থাকতে পারবে না। তো সব এগুলোই ছিল। তো সবগুলোই ভালো ভালো জায়গায়। দুইজন ডাক্তার হয়েছে, একজন ডিএমসিতে ছিল, আরেকজন রাজশাহী মেডিকেলে। দুজন ডাক্তার হয়েছে, 3জন আর্মি অফিসার হয়েছে, আর্মি। আর নেভিতে, সরি, 2জন আর্মি অফিসার, একজন নেভিতে গেছে, এয়ারফোর্সে কেউ নাই। আর 9জন ছিলাম আর কি মোট একটা ফ্লোরে। আর হচ্ছে যে আমি একমাত্র বুয়েটে গেছি, এটা আমি একমাত্র গেছি, ঢাকা ইউনিভার্সিটিতে একজন গেছে, এই আর কি, এরকম একটা হিসাব। খুব ভালো ছিল, গ্লোরিয়াস একটা জায়গা আর কি। সো এরকম বন্ধুত্বের গল্প আজীবন বেঁচে থাকে, এটা আমরা চাই। সো আপনার কোচিং লাইফের আরো কিছু স্টোরি বলেন। আচ্ছা, কোচিং লাইফের স্টোরি। তো কোচিং লাইফে যখন আমি পড়লাম, পড়তে গিয়ে আমার একজন বন্ধু আছে, সবাইকে একটু বলি, শফিক। এটা কোন শফিক বুঝছো? এটা হলো আমাদের ম্যাথের শফিক ভাই, 97 ভাই। এই যে দুজনেই কিন্তু বন্ধু, সব এখানে থাকলে এক লগে কোচিং করছে কিন্তু, বুঝছো? মানে ভাইয়ের সাথে অনেক কিছু আমাদের মিলে যাচ্ছে একের পর এক। হ্যাঁ ভাই, বলেন। আচ্ছা, শফিক, তার সাথে আমার পরিচয়। আমরা কি করতাম, পিছন থেকে ওই কাগজ গুলটি বানায় শফিকের মাথার মধ্যে, শফিক সামনে বসতো, শফিক ভালো স্টুডেন্ট, সামনে বসতো, তো ওরে গুলটি বানায় মাথার মধ্যে মারতাম। তো মারার পরে ও তো দু একটা লাগতো, পিছনে ঘুরে তাকায়, তো বলতো এই পাথর মারো কেন? তো পাথর না, ফাতর মারো কেন? তো আমরা তো মারতাম, চুপচাপ আসি। এরপরে একদিন একটা ভাইয়া ছিল, জুল হাসনাইন, ইলেকট্রিক্যালে পড়তো, উনি ক্লাস নিতে আসছে। তো উনি আবার ওনার নামটা লিখতেন হচ্ছে জুল নিউটন মিটার, তারপরে একটা হাঁসের ছবি আঁকতেন, তারপরে একটা 9 লিখতেন। তো আমরা বলতাম কি ভাই এটা? বলে এটা আমার নাম। এটা আবার কেমন নাম? বলে জুল, নিউটন মিটার মানে জুল, আর এই যে হাঁস, আর এই যে হচ্ছে 9, তাহলে আমার নাম হচ্ছে জুল হাসনাইন। তো যেন ভালো মতো মনে রাখে আর কি। তো ওই ভাইটা হাসি খুশি ছিল, পড়াইতো। তো
হঠাৎ একদিন তার কাছে ক্লেম দিয়ে বসলো আমাদের শফিক সাহেব, আমার বন্ধু, খুব ভালো ম্যাথমেটিশিয়ান, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথমেটিশিয়ানস ইন বাংলাদেশ। সো সে কি করতো, সে ক্লেম দিয়ে বসলো, ভাইয়া আমাকে পিছন থেকে কে জানি ফাতর মারতেছে। আচ্ছা, তখন জুল হাসান ভাইয়া বললো, যাই ওকে কে পাথর মারতেছো তোমরা, তোমরা তো পড়াশোনা করো না, ওকে পড়াশোনা করতে দাও না। আমার মনে আছে আর কি এটা বললো। তো যাই হোক, এটা এইখানে পরিচয়। তো এইখানে একটা উল্লেখযোগ্য ঘটনা বলি, সেটা হচ্ছে যে শফিককে আমি আমার নিজের ম্যাথের টিচার মানি। আচ্ছা, আমি কেন মানি এটা? শফিক, আমি একটা জিনিস বুঝতাম না যে একটা সংখ্যা কতগুলো উৎপাদক হয়, এটা মৌলিক উৎপাদক থেকে খুব সহজে বিন্যাস সমাবেশ দিয়ে বের করে ফেলা যায়। তো এটা বইয়ের মধ্যে সমাধান ছিল, কিন্তু সমাধানটা কেন এরকম হচ্ছে এটা আমি জানতাম না। তোকে আমি জিজ্ঞেস করার পরে ও আমাকে এক কথায় একটা সেন্টেন্স বলছিল, সেটা দিয়ে কিন্তু আমি উত্তরটা পেয়ে গেছি যে আসলে এটা ব্যাপারটা এরকম হয়, এই সিম্পল ব্যাপার, এই আর কি। এই জন্য আর ফিজিক্সের ক্ষেত্রে আমার এরকম সালাম স্যারকে আমি পছন্দ করি, নলিনী স্যারকে পছন্দ করি, আর আমার বুয়েটের জীবন পোদ্দার স্যারকে আমি পছন্দ করি। আচ্ছা, তো আপনারা শফিক ভাইয়ের যেমন রিলেশনটা, ঠিক ওরকম রিলেশন আমার আর আমার বন্ধু তোকি। আমরা ওই অ্যাডমিশন কোচিং করছি, যদি আমরা একসাথে থাকছি, তো তোকে এখনো ক্লাস নাই, ওর সাথে আমার এরকম হাসি মজাক চলতেই থাকে। সো ভাইয়ের সাথে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পাইলাম। ভাই, আপনার বুয়েট লাইফ গ্র্যাজুয়েট হইলো, আফটার গ্র্যাজুয়েশন আপনি কি কি করলেন সেটা যদি একটু বলতেন। এটা খুব ইন্টারেস্টিং। আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি এটা নিয়ে খুবই প্লিজড, যদিও আসলে ঘটনাগুলো খুব একটা প্লেজেন্ট মনে হবে না তোমাদের কাছে। আচ্ছা, নাও হতেই পারে আর কি, বেশিরভাগের ক্ষেত্রে মনে হয় না, কিন্তু আমি খুবই প্লেজড এটা নিয়ে। তো প্রথমে আমি বলি যে বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করলাম। শেষ করার পরে আমাদের কিন্তু সেশন জ্যাম ছিল। সেশন জ্যাম 6 মাসের একটা সেশন জ্যাম ছিল, 6 বছরে, মানে টোটাল 6 বছর, 2 বছরের সেশন জ্যাম, 4 বছরের কোর্স, 6 বছর লাগতো আর কি। ভাই, আমার 9 বছর লাগবে। আচ্ছা, এটা হইতে পারে, এটা তো তুমি ইচ্ছা করে দিচ্ছ। আইরনি ভাই, আইরনি, জিনিসটা দিকে টুইস্ট রাখতে হবে তো। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পাশ করলাম। পাশ করার পরে একটা জায়গায় প্রথম ভাইবা ফেস করলাম, কনসালটেন্সি একটা ফার্ম। তো ইচ্ছা ছিল জীবনে যে হয় কনসালটেন্ট হব, না হলে বুয়েট সিভিল, মেবি বুয়েট সিভিল, হ্যাঁ সিভিল, অথবা আমার হয় কনসালটেন্ট হব, আর না হলে ব্যবসায়ী হব, আর না হলে বিজ্ঞানী হব, বা এই ধরনের আর কি ইচ্ছা ছিল, ইনোভেটিভ কিছু একটা করবো আর কি, এই ধরনের কিছু করবো। যে কারণে আমি কনসালটেন্সি ফার্মে ঢুকি। তো কনসালটেন্সি ফার্মটা ছিল ইজিপশিয়ান একটা কনসালটেন্সি ফার্ম, সিভিটেক বাংলাদেশ লিমিটেড। ওরা বাংলালিংক জিএসএমকে কনসালটেন্সি দিত, ওরাসকমকে। তখন বাংলালিংক জিএসএম ওরাসকমের ছিল। ওরাসকম টেলিকম হচ্ছে ইজিপশিয়ান একটা ফার্ম। ওরা প্রথম এটা এস্টাবলিশ করে আর কি। তো এখানে যে হেড ছিলেন উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে আমার নামেই নাম, মনির কামেল। আমার নাম মনির আল ইসলাম, ওনার নাম মনির কামেল। অবশ্যই খ্রিস্টিয়ান, তারপরেও নাম সেম। তো আরবি ভাষী খ্রিস্টান। তো উনি আমাকে সবসময় বলতেন যে মনির, বাঙালিদের ভিতরে আমি সিনিয়র মোস্ট ছিলাম আর কি, অলমোস্ট। তো উনি আমাকে বলতেন, মনির এই তুমি নিজে কিছু তো করতে পারো ইচ্ছা করলে, কারণ তুমি কিন্তু যা পারো অনেক পারো, আর তুমি আমার অধীনে একটা পিএইচডি করতে পারো। উনি তখন কায়রো ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেড ছিলেন ওই অবস্থায়। তো 4টা দেশে ওনার কনসালটেন্সি ফার্ম চলে, বাংলাদেশ, পাকিস্তান, আলজেরিয়া আর ইজিপ্ট। তো বলছে যে তোমাকে আমি এটা দিয়ে দিব, তুমি আমার সঙ্গে একটা পিএইচডি করে আসো। তো যাওয়া হয়নি। তো কেন গেলাম না হচ্ছে যে তো সব বের হয়ে চলে যায়। আসলে টার্গেট ছিল হচ্ছে, যদি পিএইচডি করার টার্গেট ছিল, এবং এখনো আছে, ইনশাল্লাহ আমি কমপ্লিট করব, আমি খুব সুন ইনশাল্লাহ কমপ্লিট ইনশাল্লাহ। এবং এটা টার্গেট ছিল যে নর্থ আমেরিকাতে গিয়ে করবো আর কি, এটা একটা ইচ্ছা ছিল পিএইচডি করার। তো যাই হোক, পিএইচডিতে ওখানে গেলাম না, স্যারের কথা শুনলাম না। তারপরে স্যার একটা সময় আসলো, তখন স্যার বললো আমাকে যে তুমি নিজেই কিন্তু কনসালটেন্সি ফার্ম একটা এস্টাবলিশ করতে পারো, এবং ওয়েল অফ, আমি তোমাকে সাপোর্ট দিব। তো বের হয়ে এসে কনসালটেন্সি করতে গেলাম। ইট ওয়াজ 2012। তো ফার্ম দিয়েছিলেন? হ্যাঁ, ফার্ম দিয়েছি, এখনো চালাই। কিন্তু কনসালটেন্সি ফার্মের সবচেয়ে বড় যে সমস্যাটা আমি ফেস করলাম সেটা হচ্ছে যে এখানে ক্লায়েন্ট আসলে পে করতে চায় না ঠিক মতো। প্রথমে যদি 1/3 পেমেন্ট নিই বা 50% পেমেন্ট নিই, এটাই ফাইনাল, এরপরে আর ক্লায়েন্ট খুব একটা পে করতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য, বেশিরভাগ ক্ষেত্রে সিনারিও। তো এখানে স্ট্রিক্ট হওয়া আমার পক্ষে সম্ভব না, ইঞ্জিনিয়ারিং নোশন মেনটেন করে আমার পক্ষে স্ট্রিক্ট হওয়াটা সম্ভব না। যে কারণে আমি দেখলাম যে এখানে এটা দিয়ে আমি চলতে পারবো, কিন্তু খুব ভালোভাবে চলাটা আমার হবে না। আর এখানে ইনোভেশনটা নাই, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইনোভেশনটা নাই। তো তারপরে আমি কি করলাম, আমি ঠিক আছে তাহলে কনসালটেন্সি ফার্ম বাদ দিই। এরপর আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে যে
কনসালটেন্সি ফার্ম বাদ যাক, আমি পড়ানোটা কিন্তু কখনো বন্ধ রাখিনি। আচ্ছা, আমার পড়াচ্ছেন কবে থেকে ভাই? আর্লি 98, 97 এর শেষের দিক থেকে, আর্লি 98 থেকে ফুল সুইং পড়াই। আমার প্রথম স্টুডেন্ট আমার ছোট বোন। আচ্ছা, সেখান থেকে পড়াই। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফার্মেসি কমপ্লিট করে এখন কানাডাতে চলে গেছে। তো সেও আমাকে যেতে বলতো, এখনো বলে। সো আমি বলি যে আমি পড়ার জন্য যাব, ফিরবো, দেশের মাটির গন্ধটা আমার থাকতে হবে। আর পড়ানোর একটা নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে কেন? ফিজিক্স, ম্যাথ দুটো সাবজেক্ট খুব এক্সিলেন্ট একটা পর্যায়ে চলে যাওয়ার পরে যে কোনো জিনিস যখন ভালো মতো বোঝা যায়, আসলে এটা একটা নেশা হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমাকে কেউ শুধু ট্রাভেল করার সুযোগ দিক। না, এইটা ভাই আপনাদের যারা সিনিয়ররা, মানে এই বছর তো আমাদের এখানে সবচেয়ে সিনিয়র টিচাররা আসছে, তো আপনাদের সাথে বসে যেটা দেখি যে আমি এক কারণে গাইডলাইন দিই বা আমি ক্লাস নাও, জুনিয়ররা যারা ক্লাস নেয়, হ্যাঁ বাচ্চা ছেলে পেলে, এদের মনে করেন ব্যাপারটা থাকে যে ধান্দা টাকা, যে ক্লাস নিলে টাকা হবো, ক্লাস নিলে টাকা হবো। ছোট যারা মানে ধরেন বুয়েটে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম, কিন্তু মানে সিনিয়রদের সাথে বসলে দেখা যায় যে আপনাদের আসলে লাইফের ওই জায়গাটা হলো টাকার জায়গায় নাই, আর জিনিসটা মনিটারি পর্যায়ে আর নাই। মানে বিশেষ করে যারা আপনাদের মানে যারা মোস্ট সিনিয়র আছে নেটটেকের, আপনাদের দেখছি জিনিসটার মনিটারি পর্যায়ে নেই, এটা অ্যাকচুয়ালি মানে হ্যাবিট বা অ্যাডিকশন পর্যায়ে ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে এটা না করলে। ইভেন আমার বাবা তো ভার্সিটির প্রফেসর, তাকেও দেখি যে সে আসলে তার ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছে, অনেক কিছু, তার ম্যানেজমেন্ট কাজ করে কুল পায় না, তাও চায় ক্লাস নেয়, বাসায় বসে বসে ক্লাস দিচ্ছে, বসে এটা না করলে আমার ভালো লাগে না। এটা আসলে মনে হয় তারও এজ ওই 65-70 গেছে, তো সেও পড়াইতে খুব পছন্দ করে আর কি। সো এটা আসলে একটা ভালো দিক। আল্লাহ সবাইকে এই পরিমাণে দক্ষতা দেয় না, আমি তো অলরেডি টায়ার্ড। আমি অলরেডি এই পড়াইতে যায়, হ্যাঁ গাইডলাইন দিতে ভালো লাগে, কিন্তু মানে আর কত আসলে, আর কত বছর, আমি 6 বছরই টায়ার্ড, বাট ভাইয়ারা নিয়ার ওভার 20+, 25+ ইয়ার্স পড়াচ্ছে। হ্যাঁ ভাই বলেন তারপর ক্যারিয়ার আপনার প্যাথওয়ে বলেন। এরপরে বলি, এটা খুব একটা প্লেজেন্ট হবে না, আমি আগেই বলছি। না প্লেজেন্ট না, এই জায়গায় তো টুইস্ট আছে, আমি তো এই জন্যই বারবার গুতাচ্ছি। বলেন ভাই বলেন। আচ্ছা, তো যাই হোক গেল, আমি পড়ায় যাচ্ছি। আমি যে চাকরি করতাম এখানে আমাকে ঢাকার বাইরে সাইট ভিজিট করতে যেতে হতো, যে সাইটগুলো ডিজাইন করেছি বা করা হয়েছে বা যে আছে সেই সাইটগুলোতে কীভাবে কনস্ট্রাকশনটা হচ্ছে, ডিজাইন মোতাবেক হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের চেক করতে যেতে হতো। তো দেখা গেছে যে একদিনে 3টা জেলা ঘুরতে হয়েছে, এমন একটা পরিস্থিতি। তো সময় পেতাম না, তো সময় যেহেতু পেতাম না, আমি তো তখন পড়ানোটা ডিফিকাল্ট। তারপর সপ্তাহে 1-2 দিন যখন ঢাকায় আসতাম, তখন কিন্তু ওই যে গ্যাপটা ছিল সব স্টুডেন্টদেরকে ডেকে ডেকে ওইটা পড়া দিতাম, পড়া দিয়ে তাও কিন্তু পড়ানোর নেশাটা যায় না। তো যখন আমি এই সিভিটেক ছাড়লাম বা এটা ছাড়লাম, তখন আমার কাছে মনে হলো যে পড়াইলে তো আমার পেট চলবে, সমস্যা কি, আর কনসালটেন্সি করে তো কিছু টাকা আসবেই, তো সমস্যা তো নাই, পড়াই। তারপরে একটা সময় করে বাইরে গিয়ে পিএইচডিটা করে চলে আসবো। আচ্ছা, তো পড়াচ্ছি আর এরপরে বিসিএস দিলাম। এটা সিভিটেকে থাকা অবস্থাতেই বিসিএস দিছি। তো বিসিএস দিলাম 27তম বিসিএস। তো এটাতে কোয়ালিফাই করলাম খুব ভালোভাবে, আলহামদুলিল্লাহ। ফুল ভাইবা পর্যন্ত টিকে গেছিলাম একদম। তো এরপরে আর যাওয়া হয়নি, এটাতে জয়েন করা হয়নি। মানুষ কত খারাপ হলে কাজটা করে। এখানে অলরেডি যারা বিসিএস প্রার্থী আছে অলরেডি আপনাকে গালি দিয়ে ফেলছে। না ঠিক আছে, এটা আমি কারণ আমার জন্য এটা এতদিন আপনি কত বড় পদে যাইতেন। আচ্ছা, সেটা হতাম, এখন কেন গেলেন না ভাই এটা বলেন, জাতি জানতে চায়। যাইনি হচ্ছে, একটা হচ্ছে অ্যাম্বিশাস ছিলাম, এর যে হচ্ছে দেশের বাইরে গিয়ে বড় কিছু করে ফেলবো, পিএইচডি করে বা কনসালটেন্ট হয়ে বা বিজ্ঞানী হয়ে বা একটা কিছু করবো। সেটা আমি সরকারি চাকরি করলে তো আসলে আমার জন্য এখানে রিজাইন করে যাওয়াটা অনেক হ্যাসেলের ব্যাপার, এইটার কারণে একটা যাইনি। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে যে আমার ছোট বোনটার তখনও বিয়ে হয়নি। ছোট বোনটার বিয়ে হয়নি, তো যেহেতু বাবা নাই, তো এটা তো একটু হেডেকের বিষয়। আমি এখন চলে যাবো, গার্জিয়ানলেস হয়ে যাবো আমার বোনটা। তো সে কিন্তু ফার্মাসিস্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাস করা, জামাইও ফার্মাসিস্ট, সবার দোয়ায়। তো যাই হোক, এখন তো এটা ভাবলাম। আরেকটা হচ্ছে প্যাটার্নাল কিছু প্রপার্টি আছে, মা আবার যেতে চায় না এখন, তো এই কারণে কিন্তু পরে আর যাওয়া হয়নি, যে মা যেতে চায় না, বিশেষ করে না মায়েরা কখনোই যেতে চায় না। আমি আমার মাকে ঢাকায় ঢুকাইতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমার মা অবশ্য চলাচল করে, কিন্তু সে কোনোভাবে বিদেশ যাবে না, বিশেষ করে ক্রিশ্চিয়ান কোনো কান্ট্রিতে যাবে না। আর আমাকে তো যেতে হবে পড়াশোনার জন্য, ইউএসএ, কানাডা, এইসব জায়গায় যেতে হবে। তো এখানে যেতে চায় না সে, এখন কি বলবো। তো এটার কারণে হচ্ছে শেষ পর্যন্ত যাওয়া হয়নি, বা আজ যাবো কাল যাবো করে যাওয়া হয়নি। আর চাকরির ব্যাপারটা যেটা বলি সেটা হচ্ছে যে একটা তো বললাম, আপনি আর কোথাও পরীক্ষা দিয়েছিলেন?
এটা বললে তো পরে লোক না এখানে আমি বলতে গুতাচ্ছি কেন, ভাইকে কিন্তু আমরা জব এন্ড স্কিল সেগমেন্টের ম্যাথের দায়িত্ব দিছি। সো অনেকে বলতে পারে যে বুয়েটিয়ান দেখে ম্যাথ পড়াইতে পারবে, এরকম না। উনার একটু চাকরি হিস্ট্রিটা শুনি ভাই, বলেন না, বলেন আর কোথায় কোথায় বলেন। যদিও হেজিটেটিং বাট বলি আর কি, যেটা সত্য সেটাই বলে দিই। সো সেটা হলো যে আমি এরপর পরীক্ষা দিলাম হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে। আচ্ছা, তো 2 বার পর আমার বন্ধুরা আমাকে জোর করে দেওয়ালো, যে যারা পানি উন্নয়ন বোর্ডে অলরেডি ঢুকে গেছে তারা পরে দেওয়ালো আমাকে। এটা 12 সালের পরে ঘটনা। তো দেওয়ার পরে আমি পানি উন্নয়ন বোর্ডে 2 বারই টিকলাম আল্লাহর রহমতে। একবার টিকলে তো আরেকবার টিকবেই। এটা তো অনেস্টলি স্পোকেন যে আমি এগুলোর জন্য খুব একটা পড়ি নাই, কারণ আমার মানে পড়ে পরীক্ষা দিব এরকম মেন্টালিটিটা ছিল না। সবাই চাপ দিছে যে ভাই আপনি ম্যাথ পারতেছেন, জিকে করতে পারতেছেন। জিকেটা হচ্ছে কিভাবে যেন হয়ে যাচ্ছে আসলে ওই এজে। আসলে কিভাবে হয় ব্যাপারটা হচ্ছে যে পেপার পত্রিকা, তো তখন পেপার পত্রিকা ছিল, অনলাইনটা ছিল না। আসলে এগুলো তো পড়াই হয়, আর বন্ধু বান্ধবের সঙ্গে বসলে তো ওই কে এত স্কোর করলো, ওই দেশে কি ঘটনা ঘটলো, সবকিছু তো হয়ে যায় ওইভাবে কেমন জানি হয়ে যাচ্ছিল। আর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে না, ইঞ্জিনিয়ার বা ডাক্তারদের ক্ষেত্রে এটা খুব একটা বেশি হ্যাম্পার করে না, পরীক্ষা বেশি পেইন হয় না, কথা এটা ইজি টু কাইন্ড অফ ইজিয়ার। কারণ মেজরিটি মানুষজন ওই ম্যাথ পড়তে এত হ্যাসেল করে, ম্যাথের বা আইসিটি এগুলা সায়েন্সের গুলো পড়তে হ্যাসেল করে, হয়তো বা বাংলা ইংরেজি। আর কোথাও পরীক্ষা দিয়েছেন ভাই? আরেকটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, সেটা অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার বয়স অনেক কম ছিল, মানে বোর্ড থেকে পাশ করে বের হয়ে পরীক্ষা দিয়েছিলাম। ওটা ফার্স্ট পরীক্ষা, সেটা হচ্ছে এলজিডি তে। ওটা তো পাইছিলেন? হ্যাঁ, ওইটা আবার অনেক পরে রেজাল্ট হয়েছে। এখন আপনি বলেন না যে আপনি বাংলাদেশ ব্যাংকে দিয়েছিলেন? বলেন তুমি জানলা কি? আমি জানলাম কিভাবে গেস করা যায়। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম। তো যেহেতু এর আগে জীবনে আইবিএ তে 3 বার কোয়ালিফাই করছি, এটা একটা 3 বার কেমন প্রমোশন। একটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রথমবার পরীক্ষা দিলাম। আপনি আইবিএ ছাড়ে বুয়েটে গেছেন? আমি আইবিএ ছাড়ে, আমার বুয়েটে ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল, এই জন্য এটা গেছি। মানে মায়ের শখ ছিল, আমারও একটু কম শখ ছিল না আর কি। তো গেলাম। তো এরপরে হচ্ছে যে যখন পাশ করলাম, পাশ করার পরে কিন্তু আমি আইবিএ তে পরীক্ষা দিলাম। কিন্তু তখন তো সিভিটাকে ওই যে সপ্তাহে মাসে দিনে হচ্ছে আমার 3টা জেলা ঘুরতে হয়। তো তখন তো আর আইবিএ তে আসলে সম্ভব না, কারণ আমাকে তো এক্সামের জন্য কোয়ালিফাই করবে, এক্সামই তো দিতে পারবো না। নাহলে এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি একটা কাজ করি, আমি ডিইউ থেকে ইভিনিং এমবিএটা করে নিই। এখানে বড় জোর আমার 10% মার্ক নাই হয়ে যাবে। আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সের মার্কটা নেবে, কিন্তু আমাকে এক্সামে বাধা দিবে না, যেহেতু আমরা ক্যাজুয়াল, তো বাধা দিবে না। তো এইখানে গিয়ে কি হলো, এইখানে গিয়েও কিন্তু একটা খারাপ জিনিস আছে, সেটা হলো আমার 10% শুধু না, আলটিমেটলি 30% মার্ক নাই প্রায়, কারণ আমি তো ক্লাস টেস্টগুলো দিতে পারিনি। কিন্তু গ্রেড আল্লাহর রহমতে খারাপ না, A- এর মতো আসলো। ওখানে অবশ্য গ্রেড তোলাটা একটু ইজি, আইবিএ তে একটু টাফ, তো আসলো। তো যাই হোক, এই চাকরিগুলো আমি কেন করেন নাই ভাই? মানে ওয়াই নট গভর্নমেন্ট জব, যেখানে গোটা পৃথিবী, শুধু মানে পৃথিবী বলতেছি কেন, বাংলাদেশের মানুষজন লিটারালি মানে জীবন দিয়ে দিবে একটা চাকরির জন্য। আপনি এতগুলা মানে প্রত্যেকটা একদম ফার্স্ট ক্লাস জব আপনি পায়ে আপনি চুজ করলেন হলো ফ্রিডম, কেন? মানে আপনার মাইন্ডসেটটা কি ছিল? আচ্ছা, মাইন্ডসেটটা তবে এই সবাইকে তার আগে একটু দর্শকদেরকে বলে নেই যে ভিউয়ার্স, আপনারা কিন্তু এই মাইন্ডসেটটা গ্রহণ করার চেষ্টা করবেন না। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কেউ একজন হিমালয়ে উঠলো, সেই হিমালয় থেকে নেমে এসে কি বলবে যে তোমরা কেউ হিমালয়ে উঠতে চেও না, কিন্তু হিমালয় অনেক সুন্দর। আচ্ছা, আমার সেটা হচ্ছে সেরকম। হিমালয় অনেক সুন্দর, আমি কিন্তু খুবই প্লিজড, কিন্তু আমার ডানে বামে উপরে নিচে সামনে পিছনে 6টা দিক আমরা বলি, তো 6টা তল থাকে, ওই 6 তলের কেউই কিন্তু খুশি না, প্লিজ না। সবাই বলছে যে এটা যাওয়া উচিত ছিল, এটা বড় মিস্টেক হয়েছে। কেউ প্রথমে বিশ্বাস করতে চায় না, এমনও মানুষ আছে যে আর 1 মাস সময় পরে সে বিশ্বাস করছে যে এই লোকটা এরকম। তারা আমার সম্পর্কে জরিপ করছে 1 মাস। জরিপ করার পরে জানছে যে হ্যাঁ, ঘটনা তো সত্য, এই তো এরকমই। তো কেউ আছে আমাকে বলে যে উনি হয়তো বা, যেটা সত্য না কিন্তু মানুষ বলে, সেটা হচ্ছে যে উনি অনেক মেধাবী, তো পাগল, বেশি মেধাবী লোক পাগল, এটা অনেকে বলে আমাকে। আচ্ছা, তো অনেক রকমের সোশ্যাল ক্লেইম নিয়ে বেঁচে আছি, কিন্তু আমি প্লিজড কেন? কারণ আমি যদি সরকারি জবে যেতাম, একটা ব্যারিয়ার চলে আসে, আমার একটা অফিস ব্যারিয়ার, অনেক কিছু আছে। প্লাস আমি কিন্তু অন্য জিনিস চিন্তা করবো, আসলে এখান থেকে ইনোভেটিভ কিছু চিন্তা করা খুব ডিফিকাল্ট। যেমন আমার নিজের 2টা উপপাদ্য আছে, একটা বিন্যাস সমাবেশের উপরে, আরেকটা হচ্ছে পিথাগোরিয়ান থিওরেমের যে পিথাগোরিয়ান পেয়ার বের করে, মানে পিথাগোরিয়ান জোড় যেটা বের করে, এটা উপপাদ্য আছে, উপপাদ্য, জি আমার নিজের। এগুলো কি পাবলিশড? এটা এখনো আমি পাবলিশ করিনি, আমার কাছেই আছে। তবে এটাকে ব্যবহার করে আমি স্টুডেন্টদের কিছু জিনিস শিখাই, প্রমাণটা আমি কাউকে দেখাইনি এখনো। কেন হচ্ছে? আপনি রিসার্চ পেপার আকারে পাবলিশ করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা ভিডিওর পরে কথা বলবো, এটা ভেরি ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ ভাই, তো এটা 2টা উপপাদ্য আছে। তো এগুলো হচ্ছে যে আসলে কাজ করা থেকে
এগিয়ে যাওয়া, আমি সরকারি চাকরিতে যাইনি, এটার মূল কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি স্টাক হয়ে যাব। আর কিছুটা রিলিজিয়াস ফ্যামিলিতে আমার বাবা সবসময় আমাকে ওসিয়ত করতেন যে তোমার আসলে নন করাপ্ট, আমি আসলে সরকারি চাকরি করলে করাপশন এটা বলতে চাচ্ছি না, বাট একটা হিউজ অপরচুনিটি থাকে এবং সবাই অপরচুনিটিটাকে না করতে পারে না, এটাই হলো মেইন ঝামেলা। তো বাবা সবসময় বলতেন যে হচ্ছে তোমার আসলে করাপ্ট কিছু করার দরকার নেই। বাবা কিন্তু এমএসএ চাকরি করতেন প্রথমে, কিন্তু সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে উনি কিন্তু লিবিয়ায় চলে গেছেন। এটা কিন্তু শুধু যে টাকার জন্য তা না, আরো কিছু হয়তো বা নিশ্চিত উনি ভেবেছেন এর ভিতরে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাকে বলা হতো যে আমাকে বাবা বলতেন যে তোমার করাপশন করা লাগবে না, যতটুকু আছে আর তোমাকে আল্লাহ যা দিয়েছে এটা দিয়ে যে তুমি অনেক ভালো থাকবে, আর আমার দোয়া তো রইলই তোমার সঙ্গে, সবসময় বাবা বলতেন। তো এইটা একটা ব্যারিয়ার ছিল আমার জন্য। আরেকটা ব্যারিয়ার ছিল, সেটা হচ্ছে যে আমি একটু অ্যাসপিরেন্ট ছিলাম, অ্যাম্বিশাস ছিলাম। তো এটা সরকারি চাকরি আসলে একটা অন্তরায় সেই ক্ষেত্রে। সো আমরা একজন মানুষ পাইছি, ইজ এ ভেরি ডিফারেন্ট গাই, টিপিক্যাল চিন্তাধারা থেকে অনেক দূরে আছে, বাট মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে এই টাইপের মানুষজন যারা থাকে তারা অনেক হ্যাপি থাকে। এটা সত্য, ভাইয়াকে দেখলেও বোঝা যায়। এই বয়সে আমার যতটুকু না এনার্জি কাজের, তার উনি অসুস্থ ছিল, এর মধ্যে উনি আসে করার ওদের মধ্যে শর্ট টট দিয়ে একটা প্রমো করছে, দেন আসছে, যে আবার পডকাস্ট হচ্ছে, তো উনি থাকবে পুরো টাইমটা ছিল, তারপরে যাবে। সো এরকম এনার্জি হয়তো ভাবে আপনার যে আমার থাকবে না। সো এই টাইপের মানুষজন অ্যাকচুয়ালি লাইফটাকে অন্যভাবে দেখে। সো এখান থেকে যেটা পিক করতে বলবো সেটা হলো যে আমাদের অলওয়েজ প্রিপারেশনের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে চাকরির ক্ষেত্রে, আমরা যদি জিনিসটা নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে একদম সব জীবন যৌবন সব লাগাই দিই, এটা আসলে আমার কাছে মনে হয় না যে রাইট একটা ট্র্যাক। লাইফে অলওয়েজ অপশনস ক্রিয়েট করে রাখা দরকার। উনি যেমন অনেকগুলো অপশনস পাওয়ার পরে দেন হি কুড হ্যাভ ডিসাইডেড, এবং এই জন্যই কিন্তু ভাইয়াকে আমরা আমাদের জব অ্যান্ড স্কিল সেগমেন্টের যেটা ম্যাথ অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্ট, ওটার দায়িত্ব দিছি। সো ভাইয়াকে ধন্যবাদ এই স্টোরিগুলো শেয়ার করার জন্য। এখন ভাইয়া আপনার কাছে যেটা কোশ্চেন আর কি, ঠিক আছে, সেটা হলো যে আপনি ম্যাথই কেন পড়ান? ওয়াই ম্যাথের প্রতি আপনার এত ভালোবাসা, রিজনটা কি? প্রথমেই বলি যে হচ্ছে স্কুলের 4 পাওয়াটা, সুপ্রিয় শ্রদ্ধেয় সুকান্ত স্যারের মাইকটা আমাকে ম্যাথে অনুপ্রাণিত করেছে প্রথমবারের মতো। আচ্ছা। আর আমার বাবার স্পিচ ছিল আমার ছেলে ম্যাথমেটিশিয়ান হবে, মা বলতো যে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। তো ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে গেলাম ম্যাথমেটিক্সে। সারাদিন মন পড়ে থাকতো ম্যাথ আর ফিজিক্সের ভিতরে, যেহেতু ফিজিক্সটাও ম্যাথের সঙ্গে ওরিয়েন্টেড, এই জন্য। সো এখান থেকেই ম্যাথটা মূলত যাত্রা শুরু করা। আর ম্যাথের আছে একটা অদ্ভুত সৌন্দর্য আছে, সত্যি কথা, এটা অদ্ভুত একটা সৌন্দর্য আছে, যারা ওই জগৎটার ভিতরে, ভার্চুয়াল জগৎ এমনিতে দেখা যাবে না, ওই জগৎটার ভিতরে একবার উঁকি দিলে আসলে ওই ভিতরে একটা মানে রঙিন একটা জগৎ আছে, খুব সুন্দর একটা জগৎ আছে, যা আসলে যারা ম্যাথ বুঝে, যেমন দাবা খেলার দর্শক কারা, যারা আরেকজন ভালো দাবা খেলে সে কিন্তু দাবা খেলা দেখে, আর জেনারেলার বা কমনাররা কিন্তু দাবা খেলাটা দেখে না। তো এই গণিতের এই দর্শনটা আমার ভিতরে ঢুকছে আর কি, যে আমি দেখছি যে গণিতের ভিতরে মাথা দিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের জিনিস দেখা যায় ভার্চুয়াল। আমি তো ভাই রং বেরঙের জিনিস দেখতে পাইলাম না ভাই, আমি তো টানে টুনা পাস করছি ভাই ম্যাথে। তুমিও তো যেখানে যেখানে পরীক্ষা দিছো সেখানে সেখানে চান্স পাইছো, বাংলাদেশ সব জায়গায়। ভার্সিটিতে প্রথম ফেল করছি লিনিয়ার অ্যালজেব্রাতে 2 আনা তাও। আচ্ছা, আমি আসলে কখনো ম্যাথ এনজয় করি না, অনেস্টলি স্পিকিং ভাই। আমার বায়োলজিক্যাল সায়েন্সেস ভালো লাগতো, ওই জন্য বায়োমেডিক্যাল নাও, বাট একটা পর্যায়ে বায়োলজিক্যাল সায়েন্সের চেয়ে বেশি বিজনেস ভালো লাগা শুরু করছে, থ্রিলটা ভালো লাগা শুরু করছে। সো আই চেঞ্জড মাই ক্যারিয়ার প্যাথ। বাট আপনার ম্যাথের প্রতি ভালোবাসাটা বজায় থাকুক। এখন ভাই আমরা আরেকটা টপিকে আসি। আপনার সাথে আমার সাডেন কানেকশন হয়েছে রবিন ভাইয়ের থ্রুতে। সাডেন আপনি ইংলিশ ভার্সন নিয়ে কেন কাজ করতে চান? ওয়াই ইংলিশ ভার্সন? আচ্ছা, সবার আগে আপনার আসলে ইংলিশ ভার্সন নিয়ে প্ল্যানটা কি? তোমার সঙ্গে সবার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে তুমি হয়তো আমাকে চিনতে বাই ফেস, আর আমি তোমাকে কিন্তু অনেক কিছু জানতাম, যে তুমি দিনাজপুর জেলা স্কুলের তুমি বুয়েটের সব কিছুই আমি তোমার সম্পর্কে জানতাম। আচ্ছা, এটা আমি জানতাম, তুমি জানতে না। তো রবিনকে আমি শুধু একটা কথা বললাম, আর শফিককেও বলেছিলাম যে ওকে গিয়ে শুধু বলো যে উনি কিন্তু তোমার স্কুলের আর ভার্সিটির মেট। তো আমার ইংলিশ ভার্সন নিয়ে আসলে চিন্তাটা কীরকম, সেটা হচ্ছে ভার্সন এর স্টুডেন্টের সবচেয়ে বেশি ডিপ্রাইভড বাংলাদেশে। তুমি বই চাও, সত্য কথা। এটা আমি একটা ভার্সনের ছেলেকে প্রাইভেট পড়াইতাম অ্যাডমিশন টাইমে, ছেলে বুয়েটে চান্স পেয়েছিল আল্লাহর রহমতে।
তোকে যাই বলি যে তোমার বোর্ড বই বের করো, ও হলো বাংলা ভার্সনের বই আগে দেয়, ওর বই যে কোন রাইটার, ও রাইটারও চিনি না, পুরাতন বই আনে দিচ্ছে যে ভাই আর কোনো বই পাইনি আমি মার্কেটে। বই নাই, এদের কোনো কোর্স নাই, এদের টিচারও নাই, মানে মিডিয়ামের টিচার আছে, মিডিয়ামের ধান্দাবানি ভালো, মিডিয়াম পড়ায়, হ্যাঁ, কিন্তু ভার্সনের টিচার নাই, গাইডও নাই। মানে ও অ্যাডমিশন টাইমে ওকে, তারপরে আমি ঠেকাই পড়ে বললাম যে বাবা যেহেতু কিচ্ছু নাই তুমি বাংলাই পড়া শুরু করো। এক্স্যাক্টলি। তারা কি করে, তারা ডিকশনারি দেখে দেখে পড়ে অনেকে। আমি তাদের আসলে মানে যে প্যাথেটিক যে সিনারিওটা দেখি, এতে আসলে কি বলবো, সিম্প্যাথি এমপ্যাথি দুইটাই গ্রো করা উচিত একটা মানুষের। ওরা অনেক কষ্ট করে, ওদের ভিতরে অনেক ট্যালেন্টেড স্টুডেন্টস আছে যারা কোনো এত ডিপ্রাইভেশনের মাঝখান থেকেও তারা বেরিয়ে এসেছে অনেকজনই। এবং তাদের সবচেয়ে বেশি অনুশোচনার জায়গাটা হচ্ছে তারা যে ইংলিশ, যে তাদের ইংলিশে যে মিডিয়াম যে পড়ছে, তাদেরকে ইংলিশটাও ভালো মতো শেখানো হয় না, কারণ তারা ইংলিশ মিডিয়াম। এই মর্মে তাদেরকে বাদ দেওয়া হয় যে ওরা ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, ওরা এমনি ইংলিশ পারে, সো ইংলিশ ওদেরকে না পড়ালেও চলবে। তা এটা কেন? এটা এই মানে ডিসক্রিমিনেশনটা আমি মেনে নিতে পারিনি। এটা মূল জায়গা আমার ইংলিশ ভার্সনের না। কিন্তু আমার আবার ওদেরকে নিয়ে একটু কমপ্লেন আছে। ব্যাপারটা হলো বাবা তোমাদেরকে নিয়ে আজ পর্যন্ত যে কাজ করতে আসছে সে তোমাদেরকে নিয়ে কাম কেন করেন না জানো? কথা হলো একে নিচু একটা টপিক যেটা রেয়ার, হ্যাঁ, রেয়ার জিনিসের দাম বেশি না, হ্যাঁ। তো মনে করেন ভাই আমরা আগে কত সালে 19 সালে একটা বই লিখছিলাম প্রায় অনেক কষ্ট করে, ওদের নাকি মেডিকেলের আজমল স্যার, হাসান স্যার তখনও ট্রান্সলেশন করে নাই, হ্যাঁ। তো আমরা তখন অনেক কষ্ট করে ট্রান্সলেশন, তখন তো চ্যাট জিপিটি নাই, ম্যানুয়াল ট্রান্সলেশন, আমাদের প্রায় 1-1.5 মতো খরচ হয়ে গেল। আপনি কোন দেখি ভাই কয়টা বই বেচছি? 10 পিস বেচছি, 10টা বই বেচছি, হ্যাঁ। কিন্তু কথা হলো আমি আশা করি, যদিও এই গত কয়েক বছর ধরে আমাদের কাছে হিউজ অ্যামাউন্টস অফ রিকোয়েস্ট আসছে যে ভাইয়া ভার্সন অ্যাভেলেবল কিনা। সো যখন আমি এরকম একটা অফার পাইছি যে এরকম সিনিয়র আমার বড় ভাই উনি ইংলিশ ভার্সন নিয়ে কাজ করতে চায়, আমরা একদম ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট করছি। মানে আপনার সাথে তো কথা হলো, পরের দিনে আমরা বলছি ভাই আসেন সাইন করেন, মিটিং করে প্রথম মিটিংয়ের সাথে সাথে আমরা শুরু করে দিছি। সো আশা করা যায় যে ভাইয়াকে দিয়ে ইংলিশ ভার্সনের, ভাইয়া এবং ভাইয়ার টিম আছে পুরো একটা, ইংলিশ ভার্সনের আমরা যথেষ্ট ভালো কিছু কন্টেন্টস পাইতে চাইতেছি। তোমরা যারা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট এবং প্রি বুক করতে চাও এই কোর্সটা, মানে হিউজ একটা ডিসকাউন্টে কিনতে পারবো লঞ্চিংয়ের সময়, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেও। আচ্ছা ভাইয়া, লাস্টের কিছু কোশ্চেন। এত সিনিয়র মানুষজন এত দিন ধরে পড়াচ্ছেন, সব ঠিক আছে, আপনি স্টুডেন্টদেরকে আপনি এখন জাস্ট 3টা টিপস দিবেন পড়াশোনায় ভালো করার জন্য অ্যাজ এ টিচার, কারণ আপনি মানে লাখ লাখ কোটি কোটি স্টুডেন্ট ডিল করছেন। সো আপনার কাছে কোন 3টা টিপস মনে হয় যে একদম বেস্ট? আচ্ছা, আমি ভার্সনের স্টুডেন্টদেরকে প্রথমে অ্যাড্রেস করি, এটাই আমার টার্গেট। 1 নম্বর, ইংলিশ ভার্সনে যারা পড়াশোনা করছে তাদের যেহেতু রিডিং এবং ডেলিভারি দুটোই ইংলিশে, সো ইফ ইউ রাইট ইন ইংলিশ ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ, মানে চিন্তা করতে হবে ইংলিশে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমি গণিত পড়াবো এবং আমার সঙ্গে টিম আছে অন্যান্য সাবজেক্টের, তো গণিত পারতে হয় না, গণিত করতে হয়। আমি আজীবনই ম্যাথ পারি নাই, আমার দোষ একটা, ম্যাথ দেখে যেতাম, করতে ইচ্ছা হতো না। এই ভুল কখনো করবো না। তুমি অনেক ট্যালেন্টেড, বাঁচিয়ে গেছি ভাগ্যের জোরে। আচ্ছা, এই তো 3 নম্বর যেটা টিপস বলবো সেটা হলো কনফিডেন্স লেভেলটা। ওভার কনফিডেন্ট কখন হয়ে যাচ্ছ আর কখন হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে বুঝছো বা বিলো কনফিডেন্ট বা আন্ডার কনফিডেন্ট হয়ে যাচ্ছ, এইটা সবসময় খেয়াল রাখবে। আর অতিরিক্ত একটা কথা বলি সবসময়, দ্য পারসন হু ইজ এভরি টাইম সিরিয়াস ইজ নেভার সিরিয়াস। সবসময় সিরিয়াসনেসটা ধরে রেখো না। যেই মানুষটা সবসময় 24 ঘন্টা সিরিয়াস থাকে সে রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করবে, কারণ এটা তার স্বাভাবিক অবস্থা। সে আর ফার্দার সিরিয়াস হতে পারছে না। কন্টিনিউয়াসলি স্ট্রেস থাকা ব্রেনের জন্য ভালো না। স্ট্রেস থাকা, যখন আমাকে সিরিয়াস হইতে হবে পড়ার সময়, কাজের সময়, আমি তখন সিরিয়াস। এই যে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, খুব সস্তা একটা কথা হইলো, অ্যাকচুয়ালি খুব কাজের কথা। সো মনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তার এত বছরের উইজডম, তার স্টোরিজ, তার গাইডলাইন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করা যায় হালকেনস্টাইন এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা মনির ভাইয়ের কাছ থেকে আরও নতুন নতুন কিছু পাবে এবং মনির ভাই এভাবেই তার ম্যাথের প্রতি ভালোবাসাটা আমাদের মধ্যে বিলিয়ে যেতে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী পর্বে। টাটা।